নমস্কার, আমি তরুণ ঘোষ। সিঁদুর 2 মানে অপারেশন সিঁদুর 1 হয়েছিল, এবার 2 হবার আগে পাকিস্তান ছেড়ে দলে দলে পালাতে আরম্ভ করলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি যারা এতদিন পাকিস্তানে ব্যবসা করছিল তারা সব একে একে পাততাড়ি গোটাচ্ছে। এদের মধ্যে যেমন রয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, তেমন রয়েছে জিলেট, শেল, মারুতি, তারপর আপনার অ্যামাজন, তারপর রেডমি, আরো আরো বহু কোম্পানি আছে। তারা সব পাততাড়ি গোটাতে লেগে গেছে, কারণ তারা বুঝে গেছে যে যে কোনো দিন যে কোনো সময় হামলা হবে, এবং হামলা এবারে যা ভারত বলেছে একেবারে বিধ্বস্ত করে ছেড়ে দেবে। ফলে তাদের যে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগকে যত তাড়াতাড়ি পারছে তুলে নিয়ে, এখন তো ফ্যাক্টরি তো বন্ধ করে দিয়েছে, আর এখন বিনিয়োগটা কোনো রকমে হ্যান্ড ওভার করে দিয়ে, যে লোকাল যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলোকে হ্যান্ড ওভার করে দিয়ে তারা চলে আসার চেষ্টা করছে। যেমন শেল অলরেডি পাকিস্তান পেট্রোলিয়ামকে অলরেডি যেমন বেচে দিয়েছে, খুব কম দামে বেচে দিয়ে পাততাড়ি গুটিয়ে নিয়েছে। কারণ শেলকে বলা হয়েছিল, পাকিস্তান ঠক মেরেছিল যে শেল হচ্ছে আমাদের এখানে আসুক, আমাদের এখানে এলে পরে এত পেট্রোল এবং ডিজেল গ্যাস রয়েছে, সেখানে গিয়ে তারা একবারে লাভের মুখ দেখবে। তারা 3 মাস ধরে এদিক ওদিক খনন টনন করে তারপরে দেখলো এখানে কিছু নেই, পুরোটাই হচ্ছে গিয়ে একেবারে মিথ্যে ঝুড়ি। ফলে তারা পাততাড়ি যখন গোটাচ্ছে সেই সময়তে তখন পাকিস্তানি একটা পেট্রোলিয়াম কোম্পানি বলে যে আমরা তার ডিস্ট্রিবিউটার, তারা বলে যে আমরা কম দামে কিনবো। শেল তালা একদম কম দামে বেছে দিয়ে চলে এসছে। আর জিলেট ফিলেট কি করছে, জিলেট, তারপরে আপনার প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এদের যে সমস্ত প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এখন কেনার মতো লোক নেই, কারণ পাকিস্তানের মানুষের হাতে এখন টাকা নেই। তাদের কাছে এখন মানে অর্থটা এখন বড় ব্যাপার, কারণ ব্যবসা পাতি সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। আর যারা যারা রয়েছে তারা তারা ব্যবসা বন্ধ করে দিয়ে যে যার মতো দেশে ফিরে যাচ্ছে। কারণ ইউএস গভর্নমেন্ট গোপনে একটা খবর দিয়েছে যে বড় হামলা হতে পারে, তোমরা সবাই নিরাপদে থাকো। এটা ইউএস এমবেসি মারফত মানে এই সমস্ত যারা উদ্যোক্তা আছে তাদের কাছে খবর গেছে। ফলে তারা আর দেরি না করে তারা এখন সমস্ত পালাবার জোগাড় করছে। পাকিস্তান তো একেই তো আপনার শেষ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা পুরো ডুবে গিয়েছে। তার মধ্যে যদি এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যদি চলে যায় তাহলে পাকিস্তানের রইলটা কি? এখন পাকিস্তানের যে মারুতি কোম্পানি, কিন্তু মারুতি ওখানে গাড়ি ম্যানুফ্যাকচার করে না। মারুতি কিন্তু শুধু বাইরে থেকে পার্টস গুলো আনিয়ে ওখানে অ্যাসেম্বল করে বাজারে ছেড়ে দেয়। সেই অ্যাসেম্বল করার যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা পর্যন্ত ওরা রাখছে না। অ্যাসেম্বল করার ইউনিটটা একটা লোকাল ছোট কোম্পানিকে দিয়ে চলে এসছে। যেমন ইয়ামা, গোটা প্ল্যান্ট শুদ্ধ ইয়ামা একদম চলে এসছে, ওটা ভারত থেকে আমরা সাপ্লাই করে দেবো। না কি করে সাপ্লাই করবেন, না আমরা দুবাই হয়ে সাপ্লাই করে দেবো। ফলে একে একে নিবিছে তারা দল। তার মানে বোঝাই যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এরা পালাতে চাইছে। তাহলে কি খুব সন্নিকট যাকে বলে আক্রমণটা হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর অনেকে আমায় গতকালকে ভিডিওতে আমায় লিখেছেন যে আপনি এরকম আগাম বলছেন কেন, তারপরে সরি এইসব রাষ্ট্রীয় ব্যাপার আপনি যদি আগাম বলে দেন। দেখুন, যেখানে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দেন, সেনাপ্রধান হুঁশিয়ারি দেন, বায়ুসেনা প্রধান হুঁশিয়ারি দেন, নৌসেনা প্রধান এখন শ্রীলঙ্কায় আছেন, তিনি ফিরে এলে পরে তিনিও হুঁশিয়ারি দেবেন। আপনারা ন্যাশনাল টিভি গুলো দেখুন আমাদের। আমি তো তবু বলেছি হামলা হবে বাংলাদেশে, এরা দেখাচ্ছে রিপাবলিক ইংলিশ। আপনি দেখুন, আপনি ন্যাশনাল যে কোনো টেলিভিশন দেখুন, কোন কোন জায়গায় হামলা হবে সেগুলোও তারা বলছে, আমি সেগুলো বলিনি। কারণ ভারত যা করে বলে করে। আগেকার দিনে সে রঘু ডাকাত ছিল না,
রঘু ডাকাতি করতো চিঠি দিয়ে। আপনারা নিশ্চয়ই গল্প শুনেছেন, অমুক দিন আমি আপনার বাড়িতে পদতুলি দিব, চিঠি দিয়ে রঘু ডাকাতি করতো। তা ভারত এখন লুকিয়ে ছুপিয়ে কিছু করে না, তোমায় মারবো, সতর্ক হও, যা ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নাও, আমি তোমাদের শেষ করে দেবো। এখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে উৎস রেখে দিয়েছে, বাংলাদেশের নামটা করেনি, কিন্তু যেহেতু বলেছে যে পাকিস্তান বলেছে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণটা করব, আর এখানে পুরো বাংলাদেশে আইএসআই এর একটা পুরো ডেরা বেঁধে গেছে। অন্তত আমাদের খবর অনুযায়ী 3.5 থেকে 4,000 আইএসআই এজেন্ট পাকিস্তানে এই মুহূর্তে রয়েছে। এছাড়া পাকিস্তান বাসিত প্রচুর রয়েছে এখানে, সব দোকান ফোকান, পাকিস্তানের সমস্ত খাবার টাবার বিক্রির দোকান ফোকানও খুলে গিয়েছে। ফলে এটা যে একটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে সেটা ভারতবর্ষ খুব ভালো করে জানে। এই মিনি পাকিস্তানকে শেষ করতে গেলে এর ওপরেও আক্রমণটা করতে হবে। এই যে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু কোনো গোপন খবর নয়, এগুলো সব প্রকাশিত খবর, এবং প্রকাশিত খবরগুলোকে আমি শুধু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি। এখন আসিম মুনির এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পকে কি বুঝিয়েছে আমি জানি না। এখন গ্রেট কান্ট্রি, গ্রেট ইকোনমি বলছে ডোনাল্ড ট্রাম্প। কদিন বাদে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন আমি জানি না, কারণ তার দেশের কোম্পানি, এগুলো ইউএস কোম্পানি, তারাই পাত্তারি গুটিয়ে যখন চলে যাচ্ছে, তার রিয়াকশনটা ট্রাম্পের ওপরে কি হবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। তো এখন আসিফ মুনির গিয়েছেন, একদম বেচুবাবু হয়ে গিয়েছে। বেচুবাবু মানে সেলসম্যান যাকে বলে না, সেলসম্যান। তিনি এখন রিয়ার আর্থ বিক্রি করার জন্য তিনি অ্যাটাচি কেস করে তিনি ট্রাম্পকে দেখাচ্ছেন পাথর নিয়ে গিয়ে, এই রিয়ার আর্থ আমাদের কাছে রয়েছে। একটা দেশের সেনাপ্রধান, তিনি আবার ফিল্ড মার্শাল, তিনি অ্যাটাচি করে পাথর বয়ে নিয়ে যাচ্ছেন। এটা বোধহয় পৃথিবীতে এই একমাত্র পাকিস্তানের মতো নির্লজ্জ একটা দেশ, তারাই বোধহয় করতে পারে। এছাড়া আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এই ধরনের মানে কাজ কারবার করবে। কারণ আপনারা ভাবুন না, আপনাদের সেনাপ্রধান, আমি বাংলাদেশের মানুষকে বলছি যে আপনাদের সেনাপ্রধান যদি এরম ভাবে আপনার দেশের কোনো মাটির অংশ ব্রিফকেসে নিয়ে গিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে তাদের প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে দেখাতো যে আমাদের এই মাটিটা আপনি কিনে নিন, আপনাদের কেমন লাগতো? আপনাদের পৃথিবীর লোককে খুব বাহবা দিত না। ফলে আপনারা যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন না, তারা হচ্ছে একটা 420, আর তাদের পাল্লায় পড়ে আপনারা বললেন। আপনাদের কিন্তু মরার কথা ছিল না, আপনারা মরলেন কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে। এই পাকিস্তান আপনাদেরকে ফাঁসাবে, বহু আগে বলেছিলাম যে বহুদিন ধরেই চিন্তা পাকিস্তান ভাবছে যে বাংলাদেশটা আমাদের থেকে কেড়ে নিয়েছে, তো এই ভারতকে দিয়ে বাংলাদেশকে আবার মারিয়ে বাংলাদেশটাকে আবার খণ্ড খণ্ড করবো আমরা। সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের এই দলের মধ্যে সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। এখন আপনারাও এত বোকা, আপনারাও সেই সমস্যার মধ্যে গিয়ে নিজেরা মাথা ঢুকিয়ে দিয়েছেন। আর একটা গণশত্রু আপনাদের আছে ইউনুস, সেটা হচ্ছে গণশত্রু। এই গণশত্রু ইউনুস যতদিন থাকবে ততদিন বাংলাদেশে শান্তি আসবে না। আর ইউনুস ভারতবর্ষের কোনো পরামর্শ মানবেও না, এটা আমি বলেও দিলাম। ওকে যতই পরামর্শ দেওয়া হোক, ও সব পরামর্শ শোনার লোক নয়। ওর হচ্ছে ওই ফাঁসিতে ঝোলা, ওর শেষ একদম আর নইলে গুলি খেয়ে মরা, এই দুটোর একটা ওর ভাগ্যে রয়ে গেছে। এটা হবেই, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, এবং একটা বিপদের আঁচ আপনাদের কাছে দিকে আসছে, সেটার জন্য আপনারা তৈরি হয়ে থাকুন। আর যারা লিখছেন যে আমি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করছি, আর যারা লিখছেন যে আমি গল্প গুজব শোনাচ্ছি, কদিনের মধ্যেই টের পাবেন এই গল্প গুজব কতটা সত্যি হয়ে আপনাদের ওপরে বর্ষায়। আমি তখন দেখবো আপনারা কি লেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।